আজকে আমরা এক্সপ্লেইন করতে চলে এসেছি একটি ক্রাইম থ্রিলার মুভিটির নাম হচ্ছে স্পেশাল 26। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2013 সালে। চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আজকের মুভি এক্সপ্লেনেশনের শুরুতে আমরা একটা ইন্টারভিউ হোর্ড দেখতে পাই। অজয় এবং পি.কে. শর্মা নামের দুজন সিবিআই অফিসার তাদের নতুন অফিসারদের রিক্রুট করার জন্য ইন্টারভিউ নিচ্ছিলেন। ইন্টারভিউ বোর্ডে একজন ক্যান্ডিডেট ঢুকতেই তারা কোনো ইন্ট্রো ছাড়াই তাকে প্রশ্ন করে, তুমি কেন সিবিআই এ জয়েন করতে চাও? আসলে সিবিআই অফিসারদের কাছ থেকে এমন কিছু এক্সপেক্টেড, কারণ তোমরা তো নিশ্চয়ই জানো যে ভারতের সিবিআই খুবই স্মার্ট একটি সংস্থান, যেখানে দেশের সবচাইতে স্কেল লোকদের নিয়োগ দেওয়া হয়। আর এই সিবিআই অফিসাররা কাউকে ভয় পায় না। বড় বড় মন্ত্রী মিনিস্টার কেউ তার কাছে ছেড়ে কথা বলে না, এমনকি মাঝে মাঝে চড়থাপ্পড়ও মেরে বসতে পারে। তাই সিবিআই ইন্টারভিউ বোর্ডে নিজের স্মার্টনেস এবং দক্ষতার পরিচয় দিতে হয়। সেই ক্যান্ডিডেট মেয়েটার উত্তর ছিল তেমনই স্মার্ট। সে জানায় দেশের দুর্নীতি দূর করার জন্য সে নিজেকে একজন সিবিআই হিসেবে গড়ে তুলতে চায়। তার এই উত্তর শুনে অজয় এবং পি.কে. শর্মাকে বেশ ইমপ্রেস মনে হয়। যাই হোক, এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় নিকট ভবিষ্যৎ। সিবিআই অফিসার শর্মা তার কলিগ অজয় এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে একটি রেড দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এর জন্য তারা লোকাল পুলিশ স্টেশনে এসআই রণবীর সিংকে 4 জনের একটি পুলিশ টিম নিয়ে আসতে বলে। রণবীর সিং এর সাথে রাস্তায় দেখা হওয়ার পর অজয় তার হাতে রেডের ডিটেল তুলে দেয়। তখন যার বাড়িতে তারা রেড করতে যাবে তার নাম দেখে রণবীর সিং এর চোখ কপালে উঠে যায়, কারণ তারা দিল্লির এক বড় মন্ত্রীর বাড়িতে রেড করতে চলেছে। এখন সিবিআই তো সিবিআই, তাই তারা মন্ত্রীদেরও খুব একটা তোয়াক্কা করে না। সময় মতো তারা মন্ত্রীদের বাড়িতে দলবল নিয়ে ঢুকে পড়ে। এরপর পি.কে. শর্মা নিজের পরিচয় দেওয়ার পর মন্ত্রীর পিএ তাকে না বলে চলে আসার কারণে ধমকাতে যায়। শর্মা তাকে কষে একটা থাপ্পড় মেরে বসে। সবাই বুঝতে পারে যে এদের সাথে তর্ক করে কিংবা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এরপর যথারীতি অজয় আর শর্মা মিলে মন্ত্রীর ঘরের সব জায়গা তন্ন তন্ন করে তল্লাশি শুরু করে। তাদের সাথে ছিল আরও 2 অফিসার, যোগেন্দার এবং ইকবাল আলী। এছাড়াও রণবীর সিং এবং তার কনস্টেবল কে দিয়ে তারা পুরো বাড়িটা সিল করে দেয়, যাতে কেউ বাড়ির বাইরে বেরোতে না পারে। তো যা হবার তাই, মন্ত্রীর বাড়ির আনাচে কানাচে প্রতিটা কোণা থেকে বের হতে থাকে টাকার বান্ডেল। মন্ত্রীর বউয়ের আর আলমারির চাবি দিতে না চাইলে শর্মা অজয়কে সরাসরি তালা ভেঙে ফেলতে বলে। তারপর আলমারি থেকে বেশ কিছু টাকার বান্ডেল পাওয়া যায়। এছাড়া প্রতিটা টেবিলে, ড্রয়ার, বুক শেলফ কিংবা বেডের নিচ থেকেও টাকা বের হতে থাকে। তল্লাশিতে পুরো বাড়ির অবস্থা একদমই নাজেহাল হয়ে যায়। শেষে মন্ত্রীর বাড়ির দেওয়ালের পিছনে গোপন কুঠুরি আবিষ্কার করে যোগেন্দর, এবং সেই কুঠুরি থেকে তো লিটারালি অনেক টাকা বের হয়ে আসে। কিন্তু এটাই শেষ নয়, মন্ত্রীর বাড়ির বাইরে দাঁড় করানো গাড়ির সিট থেকে অনেক অনেক টাকা বের হয়। সমস্ত কালো টাকার শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতেই জব্দ হয়। এভাবে রেড শেষে শর্মা মন্ত্রীর কাছ থেকে সিগনেচার আদায় করতে যায়। তখন মন্ত্রী তাকে তার বাড়ির এক কোণে নিয়ে গিয়ে পিএস এর আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। তারপর সে নিচু গলা করতেই শর্মা তাকে জিজ্ঞেস করে যে কত দেবেন। অর্থমন্ত্রী যে ঘুষ দিতে চাইছে সেটা শর্মা বেশ ভালোভাবেই জানত। তখন মন্ত্রী তাকে 2 কোটি টাকার অফার দিয়ে বসে।
কিন্তু টাকা নেওয়ার বদলে শর্মা লিটারেলি মন্ত্রীর গালে পরপর দুবার কষে থাপ্পড় মেরে দেয়। তারপর তার কাছ থেকে সিগনেচার নিয়ে শর্মা রণবীরকে বলছে সে যেন তার কনস্টেবলদের স্টেশনে নিয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে লিগ্যাল ডকুমেন্টস সাইন করার জন্য তার কাছে সিবিআই এর লোক আসবে। এদিকে শর্মা অজয় যখন রেড শেষ করে বেরিয়ে আসে তখন তাদের গাড়ি কিছু দূর এগোনোর পরে একটি শকিং ট্রুথ রিভিল হয়। আসলে এদের কেউই সিবিআই এর লোক নয়, মানে নকল সিবিআই সেজে তারা কোটি কোটি লোপাট করে নিয়েছে। এদিকে শর্মা অজয় যখন রেড শেষ করে বেরিয়ে আসে তখন তাদের গাড়ি কিছু দূর যাওয়ার পরে একটা শকিং ট্রুথ রিভিল হয়। আসলে এদের কেউই সিবিআই এর লোক নয়, মানে সবাই নকল সিবিআই। এদিকে মন্ত্রীর সমস্ত কালো টাকা তারা ব্যাগে নিয়ে চলে এসেছে। যাক, মন্ত্রীর সামনে সিবিআই অফিসারের মতো অ্যাটিটিউড ধরে রাখলেও ভেতরে ভেতরে শর্মার আত্মাটা শুকিয়ে গিয়েছিল। কারণ যদি একবার সে ধরা পড়তো তাদের ঠিকানা হতো জেলখানা। কিন্তু এই টাকাগুলো নিয়ে এখন তারা কি করবে? আর নকল সিবিআই সেজে তারা কি আসলে দুর্নীতিবাজদের শিক্ষা দিতে চাইছে, নাকি শুধু টাকা লুট করার জন্যই এগুলো করছে? আমরা ধীরে ধীরে জানতে পারবো। যাই হোক, এই রেড শেষে অজয়, শর্মা আর যোগেন্দর হঠাৎ দিকে তিনজন চলে যায়। অজয় প্লেনে করে মুম্বাই চলে আসে, শর্মা ট্রেনে চণ্ডীগড় আর যোগেন্দর বাসে করে চলে আসে জয়পুরে। মানে তারা তিনজন তিন ধরনের যানবাহন ব্যবহার করে। তারা তিন দিকে পার হওয়ার পর অর্থাৎ তাদের নিজেদের প্লেনে তারা সামান্যতম খুঁত রাখতে চায় না। এদিকে রণবীর সিং তাদের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর উপর মহলে ফোন করে জানতে পারে যে সিবিআই কোনো ইউনিটি দিল্লির কোনো মন্ত্রীর বাড়িতে রেড দিতে যায়নি, যার ফলে এতক্ষণ পর তারা বুঝতে পারে যে কোন সিবিআই অফিসার তাদের এরকম ডিয়ারিং খেলা খেলেছে। এই নিউজ যাওয়া মাত্রই সে যেন হার্ট স্ট্রোক করে। কিন্তু ততক্ষণে তারা তিনজন টাকা নিয়ে পগার পার। তাদের আরেকটা অ্যাসিস্ট্যান্ট ইকবাল আলীও নিজের বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছে। কিন্তু খুব শীঘ্রই তারা চারজনই আবার একত্রিত হতে চলেছে, কারণ কয়েকদিন পরেই শর্মার মেয়ের বিয়ে হতে যাচ্ছে। ইতিমধ্যে নিজ নিজ রাজ্যে পৌঁছে যাওয়ার পর তার ফোনে একে অপরের সাথে কথোপকথন করতে থাকে। অজয় সবাইকে জানায় যে তাদের রেডের খবর কোনো পত্রিকাতে ছাপা হয়নি, মানে মন্ত্রী এই ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে গেছে। এদিকে নিজের কোটি টাকা হারানোর পর পুলিশের এসিপিকে ডেকে সে পুরো ঘটনার বর্ণনা করে। তখন এসিপি তাকে এফআইআর লিখে নিতে বলে, কারণ কোনো লিখিত অভিযোগ ছাড়া পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে না। কিন্তু মন্ত্রীর নিজের ইমেজ চলে যাওয়ার কথা ভেবে এফআইআর লিখতে দেয় না। তবে আসল কারণটা তো তোমাদের জানাই আছে। ইমেজ চলে যাওয়ার চাইতেও তার দুর্নীতি আর কালো টাকার খবর ফাঁস হয়ে যাওয়াটাই সবচেয়ে ভয়ের বিষয় ছিল। যাই হোক, এসিপি তাকে এফআইআর ছাড়া কিছুই করতে পারবে না বলে জানিয়ে দিলেও মন্ত্রী রণবীর সিং এবং তার কনস্টেবলকে সাসপেন্ড করে দিতে বলে। তখন এসিপি ছোটখাটো ডিপার্টমেন্ট এনকোয়ারির কথা বলে তাদেরকে সাসপেন্ড করে দেয়। এদিকে অজয় এবং তার দলবল শর্মার বাড়িতে গিয়ে মহা ধুমধামে শর্মার মেয়ের বিয়ে সম্পন্ন করে। এই শর্মার পরিবারও ছিল দেখার মতো, কারণ তার ছিল 10-12টা ছেলে মেয়ে। বিয়ে শেষে ফিরে আসায় শর্মা তাকে পরবর্তী টার্গেটের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন অজয় জানায় যে তাদের পরবর্তী টার্গেট হবে কলকাতার বড় বাজার। তখন শর্মা তাকে
বলে যে এবার তাদের আরো বড় কিছু করা দরকার, কিন্তু এত বড় পরিসরে দাও মারতে গেলে তাদের আরো অনেক বেশি লোকজন দরকার হবে, তাতে অনেক টাকা খরচও হয়ে যাবে। তাই অজয় তাকে কিছু টাকা আর টিকিট দিয়ে পরের প্ল্যানের জন্য রেডি হতে বলে। এদিকে মুভির এই পর্যায়ে আমরা এবার এক আসল সিবিআই অফিসারকে দেখতে পাই, যার নাম ওয়াসিম খান। তিনি একজন সৎ এবং জেনুইন সিবিআই অফিসার, যে কোনো অপারেশনের সবচেয়ে চালাক ক্রিমিনাল ও তার হাত থেকে কোনোভাবেই রেহাই পায় না। তার জেনুইন সিবিআই স্কিলের এক ঝলক আমরা শুরুতেই দেখতে পাই, যখন তার পুরো টিম মিলে একটি সন্ত্রাসীকে ধরতে ব্যর্থ হয় তখন সে একাই তার পিছু পিছু চেস করতে থাকে। গুপ্তা নামের সেই ক্রিমিনাল অনেক ফাঁক-ফোকর দিয়ে তার হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষে এমন জায়গায় গিয়ে সে ফেঁসে যায় যেখান থেকে সে আর কোনো মতে বেরোতে পারে না। তারপর সে ওয়াসিমকে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দেওয়ার ভয় দেখাতে থাকে, কিন্তু ওয়াসিম নিজেই তাকে এক থাপ্পড়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এটাই হলো আসল সিবিআই অফিসারের অ্যাটিটিউড। যাই হোক অজয় শর্মা ঠিকই এই অ্যাটিটিউডকে বেশ ভালোভাবে কপি করে যাচ্ছিল। ওদিকে ওয়াসিম তার কাজ শেষ করে অফিসে গিয়ে ডিরেক্টরের কাছ থেকে নতুন এক কেস হাতে পায়। 26 জানুয়ারি সেই ফ্যাক রিটের ঘটনা তাকে জানানো হয়, যেখানে 4 জন লোক ভুয়া সিবিআই সেজে এক মন্ত্রীর সব কালো টাকা লোপাট করে নিয়েছে। অর্থাৎ এটাই ছিল অজয় এবং তার গ্যাং আর সেই ফেক অপারেশন। এবার ওয়াসিম ডিরেক্টরকে বলে যে এই কেস তো পুলিশ চাইলেই হ্যান্ডেল করতে পারে। তখন ডিরেক্টর তাকে জানায় গত ঠিক 1 বছর আগে এরকম প্রায় 10 থেকে 12টা কেস এসেছে। প্রত্যেকটা কেসেই কোনো গ্যাং ফ্যাক সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের বেশ ধরে দুর্নীতিবাজদের লুট করে যাচ্ছে। তার পর্দা ফাঁস হওয়ার ভয়ে সেই লোকগুলো পুলিশ কেসও করতে চায় না, তাই ডাকাতরা বেশি সহজেই পার পেয়ে যাচ্ছে। অজয় আর তার গ্যাং খুব ভালোভাবেই নিজেদের ডাকাতি চালিয়ে গেলেও দুর্নাম হচ্ছে আসল সিবিআই এর, কারণ অনেকেই ভেবে নিচ্ছে যে হয়তো প্রাক্তন কোনো সিবিআই অফিসার এই সব কিছুর সাথে জড়িত। এই কেসে সাসপেন্ড হওয়া এসআই রণবীর নিজেই সিবিআই এর কাছে এসেছিল। ডিরেক্টরের কথায় ওয়াসিম তার সাথে দেখা করে। তার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর তার ভুলের জন্য ওয়াসিম তাকে ট্রল করতে শুরু করে। তখন রণবীর বলে যে সে যে ভুলটা করেছে তার প্রায়শ্চিত্ত করার জন্য সে পুরোপুরি প্রস্তুত, তাই সিবিআই যদি তাকে সাহায্য করে তাহলে ওই কাজটা দ্রুত হবে, কিন্তু যদি তারা তাকে সাহায্য না করে তাহলে সে নিজেই এর শেষ দেখে ছাড়বে। এবার তার এই কনফিডেন্স দেখে ওয়াসিমও তৎক্ষণাৎ কেস নিজের হাতে তুলে নেয়। তারপর প্রথমে সিবিআই এর তরফ থেকে এক ধরনের পুরাতন সব কেস ঘেঁটে ক্রিমিনালদের রেকর্ড চেক করা হয়। এখানে ওয়াসিম সেই মন্ত্রীর সাথেও দেখা করে। তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় রণবীরের মুখে আবারও সিবিআই এর নাম শুনে মন্ত্রীর প্রায় হার্ট অ্যাটাক শুরু হতেই গিয়েছিল, কিন্তু রণবীর তাকে আশ্বাস দিয়ে জানায় যে চিন্তা করেন না, ওয়াসিম স্যার একজন রিয়েল সিবিআই অফিসার। এদিকে অজয় ও তার গ্যাং সোজা কলকাতার বড় বাজারে তাদের নতুন মিশনে চলে যায়। এবার তারা ভেস নেয় একজন ইনকাম ট্যাক্স অফিসারের, তাই ইনকাম ট্যাক্স অফিসার সেজে সেখান থেকে একটি জুয়েলারি শপে তাদের ওয়েট করার কথা জানায়, কিন্তু তারা ভুলে অন্য আরেকটি দোকানে ঢুকে পড়ে আর সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আসল সিবিআই টিম। তবে সেখানে ওয়াসিমদের বদলে কলকাতার সিবিআই অফিসাররা ছিল। এবার অজয় তাদেরকে ভুল দোকানে চলে আসার কথা বলে বেশ ভালোভাবেই ব্যাপারটা সামলে নেয়। শর্মা কিছুটা নার্ভাস থাকলেও অজয়ের কনফিডেন্সের সাথে ব্যাপারটা হ্যান্ডেল করে নেয়। যে দোকানে তাদের রেড দেওয়ার কথা ছিল সেখানে এবার তারা ঢুকে পড়ে। তারপর যা হওয়ার সেটাই হতে থাকে। দোকানে প্রতিটা তল্লাশি
প্রতিটা জায়গা তল্লাশি করে একে একে টাকা বের করতে থাকে। মূলত দোকানের মালিক ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই টাকাগুলো লুকিয়ে রেখেছিল। এছাড়াও ফেক ইনকাম ট্যাক্স সেজে অজয় তাদের সবকিছুই লুটে নেয়। তারা দোকানের এমন কোনো জায়গা নেই যে তারা খুঁজে দেখেনি, এমনকি দোকানের পিছনে সাবধানে লুকিয়ে রাখা গোপন ঘরেও তারা আবিষ্কার করে ফেলে। তারপর সব টাকা তারা লাগেজে প্যাক করা শুরু করে। দেখে সেই দোকানদারের কাছ থেকে ফেক পেপার সাইনও করিয়ে নেয়। কিন্তু শর্মা বুঝতে পারছিল না যে তারা এখান থেকে বেরোবে কি করে। তখন অজয় এমন এক বুদ্ধি বের করে ফেলে যেটা সবাইকে চমকে দেয়। সে কলকাতার সিবিআই অফিসারদেরকেই সাহায্যই পুলিশকে দিয়ে লাগেজগুলো নিজের গাড়ি অবধি নিয়ে যায়। মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হেল্প করছে খোদ সিবিআই নিজে। আর এভাবেই এই অপারেশনটাও তারা সাকসেসফুলি শেষ করে যায়। যার আস্তানায় ফিরে আসে পরের দিন সকালেই এই খবর চলে যায় ওয়াসিমের কাছে। নিজের সিবিআই কলিগদের কাছ থেকে খবর পেয়ে সে বুঝতে পারে যে তাদেরকে সে খুঁজে বেড়াচ্ছে, তারাই এই কাজ করেছে। এতদিন ধরে কেউ কালো টাকার কথা বাইরে চলে আসার ভয়ে এই ফেক রেডগুলোর খবর প্রকাশ করতে চাইতো না। কিন্তু ওয়াসিমের এবার এই খবর পত্রিকায় ছাপানোর জন্য চাপ দেয়, কারণ সে অজয় গ্যাংকে নার্ভাস করতে চাচ্ছিল। এবং তার প্ল্যান মোতাবেক শর্মা অজয়ের কাছ থেকে নিউজ পেপার পড়ে রীতিমতো ভয় পেয়ে যায়। তবে অজয় তাতে বিন্দুমাত্র গা ঘামায়নি। সে শর্মাকে জানায় শেষবারের মতো তারা এই মুম্বাইয়ের বিশাল এক দাও মারতে চলেছে। এরপর আর ডাকাতি করার কোনোই প্রয়োজন হবে না। তখন শর্মাকে বিদায় দিয়ে অজয় চলে আসে তার প্রেমিকা প্রিয়ার কাছে। প্রিয়া একজন স্কুল টিচার। অজয়ের সমস্ত কুকর্মের কথা জেনেও সে তাকে ভালোবাসে। আর সব সময় সে এই ভয়েই থাকে যে অজয়ের সাথে কিছু না খারাপ হয়ে যায় এবং তার পরিবারে তার জন্য বিয়ের ঠিক করে রেখেছে। কিন্তু তার বিশ্বাস অজয় এই বিয়েটা আটকে দিয়ে তাকে নিয়ে চলে যাবে। এভাবেই অজয়ও তাকে এই কথাই দিয়েছিল। কিন্তু সে এবার জানায় মুম্বাই এসে সে নিজের ফাইনাল একটা কাজ সারতে চলেছে। এরপর সে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াবে। তাই কাজ সারার পর প্রিয়াকে সে সাথে করে নিয়ে চলে যাবে তাদের পরবর্তী জায়গায়। দেখা হবে সরাসরি দিল্লি এয়ারপোর্টে। কিন্তু প্রিয়া আর তার উপরে তেমন ভরসা রাখতে পারে না। এদিকে ওয়াসিমের টিমের অফিসাররা তদন্ত করে শর্মার নাম এবং অ্যাড্রেস বের করে ফেলে। রণবীর তাকে চণ্ডীগড় থেকে ধরে আনতে চাইলেও ওয়াসিম বলে যদি তাকে অ্যারেস্ট করা হয় তাহলে তার বের হয়ে যেতে দুদিনও লাগবে না, কারণ কেউই তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হবে না। এর বদলে কৌশলে তার ফোনে সে টেপ ওয়ারিং করার প্ল্যান করতে থাকে। এজন্য সিবিআই এর একজন এজেন্ট টেলিফোন অপারেটর সাজিয়ে শর্মার ঘরে পাঠানো হয়। এরপর লোকটা তাকে টেলিফোন লাইনের প্রবলেমের কথা বলে লাইন ঠিক করতে চায়। তখন শর্মা জানায় যে তার বাড়িতে কোনো ল্যান্ডলাইনের সমস্যার জন্য কেউ ফোন করেনি। তবুও লোকটা টেলিফোন দেখতে চাইলে শর্মা তাকে টেলিফোনটি দিয়ে দেয়। এবার লোকটা ফোন হাতে নিয়ে বলে যে এই লাইনে তো সমস্যা আছে, কিন্তু শর্মা কোনো সমস্যা খুঁজে পায় না। কিন্তু তাও লোকটাকে দেখতে দেয়। সেই লোকটা ক্যাপ খুলে সেখানেই একটি মাইক্রোফোন ঢুকিয়ে দেয়। ব্যাস, এবার শুধু তার কাছে ফোন আসার পালা। এদিকে অজয় ততক্ষণ মুম্বাইয়ের একটা হোটেলে উঠে পড়েছে। সে শর্মাকে ফোন করে ইকবাল এবং যোগিন্দরের সাথে দিল্লি এয়ারপোর্টে যেতে বলে। তাদের প্লেনের টিকিট আগে থেকেই ঠিক করা রয়েছে। এবার মুম্বাই এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করতে আসার কথা জানিয়ে সে তার কথা শেষ করে দেয়। অন্যদিকে সিবিআইয়ের লোকেরা এসব কথাগুলো একদম পরিষ্কারভাবে শুনতে পায়। তাই ওয়াসিমের কলিগ তৎক্ষণাৎ অজয়ের হোটেলের অ্যাড্রেস রুম পর্যন্ত জেনে ফেলেছে। এদিকে শর্মার পিছনে একজন লোক লাগিয়ে দিয়ে
সে তাদের তিনজনের জন্য মুম্বাইয়ের ফ্লাইটের টিকিট কাটতে বলে। অর্থাৎ সে নিজেও তার টিম নিয়ে মুম্বাই যাওয়ার জন্য রেডি হয়। ওদিকে শর্মা, ইকবাল আর যোগিন্দর ও মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এখানে শর্মার পিছনে ওয়াসিম ইতিমধ্যে একজন লোক লাগিয়ে দিয়ে তাকে ফলো করে যাচ্ছিল। আর অজয়ের হোটেলের অ্যাড্রেস জানার পর তাকেও ট্রেস করে সিবিআই এর লোকেরা তাকে ফলো করতে থাকে। শর্মা সহ বাকিরা মুম্বাই এসে পৌঁছানোর পর সেই একই হোটেলে অজয়ের সাথে উঠে অজয় তাদেরকে জানায় যে এবার তারা মুম্বাইয়ের অপেরা হাউসের বিরাট এক জুয়েলারি শপে রেড দিতে চলেছে। এই কথা শোনার পর প্রথমে সবাইকে ভড়কে গেলেও আর্থিক লোভের কথা ভেবে তারা সবাই আনন্দ করতে থাকে। কিন্তু এই কাজের জন্য তাদের কিছু এক্সট্রা লোক দরকার, আর সেই ব্যবস্থাও অজয় ইতিমধ্যে করে ফেলেছে। সে সিবিআইয়ের জন্য কিছু অফিসার নিয়োগ দেওয়ার কথা বলে পত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। পরের দিন সকালে খবরের কাগজ হাতে পেয়ে অনেক লোক এই বিজ্ঞপ্তিটা দেখতে পায়। তাদের মধ্যে অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে। অন্যদিকে ওয়াসিমও তার টিম নিয়ে ইতিমধ্যে মুম্বাই চলে আসে। এবার এখানে সে জানতে পারে সে অজয় তার গ্যাংয়ের লোকজনদের জন্য নকল সিবিআই অফিসার রিক্রুট করতে যাচ্ছে। তাই সে বুঝতে পারে যে তারা হয়তো বড় কোনো কিছু করার কথা ভাবছে। তাই সে নিজের টিমের মধ্য থেকেও কিছু লোককে ঠিক করে যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। পরের দিন যথাসময়ে ইন্টারভিউ শুরু হয়ে যায়। অজয় হোটেল কর্তৃপক্ষকে দিয়ে আগে ইন্টারভিউ বোর্ড তৈরি করে রেখেছিল। এবার সে আর শর্মা মিলে সবাই সিবিআই এর বড় কর্মকর্তা সেজে ইন্টারভিউ নিতে থাকে। আর সেই ইন্টারভিউই সিনেমার প্রথমেই দেখানো হয়েছিল। তারা এমন স্টাইলে ইন্টারভিউ নেয় যে তাদেরকে দেখে কেউই বুঝতে পারবে না যে এরা আসল না নকল সিবিআই। এভাবে একে একে অন্য অনেকগুলো ইন্টারভিউ নেওয়ার পর বিকাল 5টায় তারা 26 জন লোককে সিলেক্ট করে নেয়। অজয় তাই এই টিমের নাম দেয় স্পেশাল 26। এখানেই সে জানায় তারা এখনো পুরোপুরিভাবে সিলেক্ট হয়নি, কেননা পরের দিন সকালে তাদেরকে এখানে এসে রিপোর্ট করতে হবে। এরপর শর্মা তাদের ক্লাস নেবে এবং পরে তাদের এক্সাম হবে, যেখানে দেখানো হবে যে তারা প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে কিনা। তারপর তাদের বিকালে প্রথম অপারেশন নিয়ে যাওয়া হবে। এইসব কথা বলার পর তাদেরকে সবাইকে বিদায় দেওয়া হয়। এদিকে ওয়াসিমের পাঠানো দুজন লোকও এই 26 জনের মধ্যে সিলেক্ট হয়ে যায়। অর্থাৎ অজয়ের গ্যাংকে ধরা এখন তাদের কাছে সময়ের অপেক্ষা মাত্র। সে তার লোকদের ফুল প্রিপারেশন নিয়ে থাকতে বলে। অন্যদিকে এই সময়টাতে অজয়ের প্রেমিকা প্রিয়ার বিয়ের আয়োজন চলছিল, কিন্তু প্রিয়া এই আশায় বসেছিল যে অজয় তাকে কোনো না কোনো একটি উপায়ে বের করে নিয়ে যাবে। ঠিক এভাবেই অজয় তাকেও নিরাশ করে না। সে প্রিয়ার কাছে একজন লোকের মাধ্যমে কিছু টাকা আর টিকিট পাঠিয়ে দেয়, নির্দিষ্ট সময়ে এয়ারপোর্ট দেখা করতে বলে। অর্থাৎ জুয়েলারি শপে ডাকাতি শেষে পরে তারা প্রিয়াকে নিয়ে সে সোজা পগার পার হয়ে যাবে। কিন্তু তাদের এই প্ল্যানে হঠাৎ কে যেন পানি ঢেলে দেয়। রাতের বেলা সে সোজা শর্মার রুমের দরজায় নক করে। শর্মার দরজা খোলার পরেই সে তার দিকে পিস্তল তাক করে আমাদের আসল সিবিআই ওয়াসিম। সে কাঁদতে কাঁদতে ওয়াসিমের কাছে নিজের সমস্ত প্ল্যান বলতে থাকে। আগামীকাল তারা হোটেল থেকে তাদের 26 জনকে নিয়ে বাসে করে সে জুয়েলারি শপে যাবে। তারপর আধা ঘন্টার মধ্যেই প্রায় 2 কোটি টাকার মালামাল তারা গায়েব করে দিবে। এছাড়াও সে এটাও জানায় যে অজয় অতীতে একজন সিবিআই অফিসার হতে চেয়েছিল। সে লিখিত পরীক্ষায় পাশ করেও ফেলেছিল, কিন্তু ইন্টারভিউতে গিয়ে সে আটকে যায়। তারপর থেকে নকল সিবিআই সেজে টাকা লুটপাট করার পাশাপাশি সিবিআই এর প্রতি এক প্রকার প্রতিশোধও সে নিচ্ছে। ওয়াসিম শর্মাকে বলে দেয় যে সে যেন আগামীকাল তার যা যা করার কথা সেই মতোই নর্মাল বিহেভ করে, কারণ ওয়াসিম অজয়কে হাতে নাতে ধরতে চায়। কিন্তু এই কথা শোনার
শর্মাকে তার কাজ করতে বলে। রুম থেকে বেরিয়ে যাওয়ার পর অজয়ের সাথেই ওয়াসিমের ধাক্কা লাগে। সাথে সাথেই ওয়াসিম তাকে চিনতে পেরে যায়। এবার হোটেল লাউঞ্জে গিয়ে সে অজয়ের পাশাপাশি চেয়ার নিয়ে বসে। তারপর তাকে হ্যালো বলে সে পরিচিত হয়। অজয় জানায় যে তার নাম গোবর্ধন এবং সে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। ওয়াসিম নিজেকে সরকারি চাকরিজীবী বলে পরিচয় দেয়। এরপর ড্রিঙ্ক শেষ হয়ে উঠে যাওয়ার সময় ওয়াসিম নিজের পকেট থেকেই টাকা ফেলে দিয়ে অজয়কে জিজ্ঞেস করে, এই টাকা কি তোমার? আর এখানে অজয় সেটা নিজের বলে দাবি করে নিয়ে নেয়। তবে চলে যাওয়ার পর ওয়াসিম মনে মনে দৃঢ় একটি প্রতিজ্ঞা করে যে অজয়কে সে হাতে নাতে ধরবে। পরের দিন শর্মা তার কথা মতোই নর্মালভাবে বিহেভ করতে থাকে আর অজয়ের টিম ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ওয়াসিম আগে থেকেই সেই জুয়েলারি শপে পৌঁছে যায়। সেই শপের মালিক সিবিআই এর নাম শুনে পুরোই ভড়কে ওঠে। তখন ওয়াসিম বলে তাদের এমন রিয়েকশনের ফায়দা তুলেই অজয় গ্যাং যদি তারা কিছু না করে থাকে তাহলে সিবিআই এর নাম শুনলে তারা ভয় পাবে কেন। তারপর সে জানায় তার দোকান বিকেল 3টার দিকে ফ্যাক সিবিআই রেড পড়তে চলেছে। তাই ওয়াসিমের প্ল্যান হলো এই জুয়েলারিগুলোকে কোথাও শিফট করে দেওয়া, ফ্যাক জুয়েলারি দিয়ে দোকান ভর্তি করে রাখা। কিন্তু তারপর কিছু সিবিআই অফিসার কাস্টমার সেজে এই দোকানে বসে থাকবে। এসব কথা বলার পর কথা মতো কাজ শুরু হয়ে যায়। জুয়েলারি শপ থেকে 20 মিনিট দূরত্বে থাকা ওয়ার্কশপে জুয়েলারিগুলোকে শিফট করা হয়। ওয়াসিম জুয়েলারি শপের আশেপাশে স্নাইপার সহ তার পুরো টিমকে রেডি করে রাখে। অন্যদিকে হোটেলেও তারা আরো লোকজন অজয়ের উপর নজর রাখছিল। তখন রেড শুরু হওয়ার আগে অজয় শর্মাকে ডেকে জিজ্ঞেস করে যে সে নার্ভাস কিনা। তখন শর্মা জবাব দেয় যে তার বয়স হয়ে গেছে, তাই এখন সে ভালো মতো প্রেশার হ্যান্ডেল করতে পারে না। তখন অজয় তাকে বলে এটাই তাদের লাস্ট প্রেশার সিচুয়েশন। সে শর্মাকে 26 জনের টিম নিয়ে বাসে করে যেতে বলে আর ইকবাল এবং যোগেন্দরকে নিয়ে সে নিজ গাড়িতে আসার কথা জানায়। শর্মা তাকে সকল কথা মতো বাসে করে নিয়ে সবাইকে নিয়ে যেতে থাকে। কিন্তু জুয়েলারি শপে যাওয়ার বদলে সে বাসটাকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে নিয়ে দাঁড় করায়। তারপর সে বলে কিছুক্ষণের মধ্যে পেপার ওয়ার্ক রেডি করে সে সবাইকে নিয়ে রেড করতে যাবে। অন্যদিকে ওয়াসিম ও জুয়েলারি শপের বাইরে বসে তাদের আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু শর্মা সেখানে ফিরে না গিয়ে অজয়ের সাথে মিলে সোজা ওয়ার্কশপে চলে যায়। সেখানে তাদের সাথে রণবীর ও শান্তিও দেখা করে। এবার সেই শকিং ট্রুথ রিভিল হয়, যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে রণবীর শুরু থেকেই অজয়ের টিমে ছিল। সে পুলিশ অফিসার সেজে সিবিআই এর কাছে যায় আর এমন ভাব করে যেন অজয়কে ধরার জন্য সে উঠে পড়ে লেগেছে। কিন্তু আসলে অজয়ের সাথে মিলে সিবিআইকে ব্যবহার করে নিজেদের প্ল্যান বাস্তবায়ন করতে থাকে। আর অজয় সেই জুয়েলারি শপে যাওয়ার বদলে ওয়ার্কশপে গিয়ে রেড দেয় এবং যথারীতি কয়েক মিনিটের মধ্যেই সব মালামাল সে হাওয়া করে ফেলে। এই লেভেলের টুইস্টে আমি জাস্ট ভেরি শকড। অজয় জানতো যে সিবিআই লোকের জুয়েলারি শপের সব মালামাল তাদের ওয়ার্কশপে শিফট করবে, কারণ রণবীর তাকে প্রতি মুহূর্তে সেই এইসব ইনফরমেশন সাপ্লাই করে যাচ্ছিল। এবার জুয়েলারি শপ থেকে সরাসরি ডাকাতি করতে গেলে তাদেরকে বেশ ঝামেলা পোহাতে হতো, কিন্তু এখন সিবিআই তাদের জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছে। এভাবেই সিবিআইকে ব্যবহার করে সে প্রায় 2 কোটি টাকার জুয়েলারি লুট করে নেয়। অন্যদিকে ওয়াসিম অপেরা হাউসের বাইরে অনেকক্ষণ ধরে বসে থাকে, কাউকে দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে জুয়েলারি মালিকের ওয়ার্কশপ থেকে লুটের খবর আসে আর এই খবর শোনা মাত্রই ওয়াসিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন বুঝতে পারে যে রণবীর আসলেই কোনো পুলিশ ছিল না, তাই অজয় তার মাধ্যমে সিবিআইকে ইউজ করে নিজের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে। এই সত্যটা বুঝতে পেরে ওয়াসিম পাগলের মতো হাসতে থাকে, কারণ তার কেরিয়ারে প্রথমবারের মতন কেউ এতটা ভুল খাইয়ে গেল। এদিকে অজয়ের পাঠানো প্লেনের টিকিট হাতে পেয়ে প্রিয়া তার বাড়িতে থেকে সোজা এয়ারপোর্টে চলে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ
অজয়কে আসতে না দেখে সে আবার ফিরে যাচ্ছিল, তবে ঠিক তখনই সে অজয়কে দেখে তার পেছনে। আর তারা দুজনে মিলে নিজেদের নতুন জীবনের পথে পাড়ি জমায়। অন্যদিকে এই ঘটনার কয়েকদিন পর ওয়াসিমের কাছে একটি মানি অর্ডার আসে। অজয় তাকে সেই 100 রুপি পাঠিয়ে দেয়, যেটা সে হোটেলে তার কাছ থেকে মিথ্যে বলে নিয়েছিল। অজয় তার চিঠিতে লিখে যে একজন সৎ অফিসারের টাকা খাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর ঠিক তখনই তার কাছ থেকে সিবিআইয়ের উপর মহল থেকে একটি ফোন আসে, যেখানে অজয়ের ব্যাপারে তাকে একটি ইনফরমেশন জানানো হয়। তারপরের সিনে আমরা অজয় আর শর্মাকে দুবাইয়ের একটা ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পাই, অর্থাৎ তারা এখন পুরোপুরি সিবিআইয়ের নাগালের বাইরে। আর এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় এই মারাত্মক ক্রাইম থ্রিলার মুভিটি। তো আপনাদের এই মুভিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।